প্রিয় এমএ শেষ বর্ষের ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে তৃতীয় ক্লাস। আমি প্রথম আগেও দুটো ক্লাস নিয়েছি, আজকেও আমি তোমাদেরকে নিচ্ছি ক্লাস। তোমাদের সেশন 17-18। আর স্বাভাবিকভাবে আসলে আমি তোমাদের জন্য একটু চিন্তাই আছি যে নতুন একটা কোর্স বছরের মাঝখানে শুরু করলাম। তবে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেদিন আমি বলতে ভুলে গিয়েছি যে থার্ড ইয়ারে কিন্তু আমাদের এই কোর্সটা ছিল, আছে নিউ থার্ড ইয়ার। তো এই থার্ড ইয়ারের 8টা কি 10টা ক্লাস হয়ে গেছে। তারাও কিন্তু থার্ড ইয়ার যারা, তারাও 17-18 সেশন। তোমরা তো এম এ 17-18, ওরাও 17-18 সেশন। তো তোমরা যদি তাদের ক্লাসগুলো ফলো করো, তোমাদের তাসনিম ম্যাডাম, নাদিয়া ম্যাডাম তারা ক্লাসগুলো নিয়েছে, তোমরা সেই ক্লাসগুলো ফলো করলে তোমরা অনেকটাই এগিয়ে যাবা। আর বাঙালি দর্শন খুব সহজ একটা বিষয়, আমরা বিভিন্ন গল্পের বই পড়েছি আর তোমরা জানো। আর তোমরা ওই নিউ থার্ড ইয়ারের 7-8টা ক্লাস হয়ে গেছে, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের খুব সহজে তোমরা বুঝতে পারবে। আর আমার পরিচয়টা দিয়ে নেই, আমি রোরা দাসমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। তো শিক্ষার্থীরা, আমাদের কোর্স নাম্বার 5,15,000 তোমরা জানো। আর আমাদের সাবজেক্ট হলো ফিলোসফি অফ দি বাঙালি কন্টেম্পোরারি, সমকালীন বাঙালি দর্শন, যেটা শুরু হয়েছিল। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বাঙালি দর্শনকে ভাগ করেছিলাম প্রাচীন, মধ্য, আধুনিক, সমকালীন। আমি তোমাদেরকে সমকালীন যুগটা পড়াবো, যে রেনেসা পরবর্তী যে যুগটা শুরু হয়েছিল, যে বাংলায় যে নবজাগরণ হয়েছিল, ইউরোপে যে রেনেসার আবির্ভাব ঘটেছিল, তারই ফলশ্রুতিতে বাংলায় যে নবজাগরণ ঘটেছিল, সেটাই হলো তোমার সমকালীন বাঙালি দর্শন, সেটা আজ পর্যন্ত বহমান। সেই সমকালীন দর্শনেই তোমার বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক, তাদের চিন্তাধারায় যে বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া গিয়েছিল, এবং আমরা তাদের সেই ধারাটাকে আমরা ধরে রেখেছি। সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, তাদেরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার স্বামী বিবেকানন্দ, তারা আমাদের বাঙালি দর্শন। তারপরে তোমার এপার বাংলার কাজী নজরুল ইসলাম, রোকেয়া বেগম, রোকেয়া সাখাত হোসেন, তারা সবাই কি করেছেন? তারা এই নবজাগরণের অগ্রদূত, অগ্রপথিক। আমরা নবজাগরণ অর্থাৎ রেনেসা, বাঙালির রেনেসা বলতে, বাঙালির নবজাগরণ বলতে, বাঙালির যে উন্নতি বা বাঙালির যে সে অন্ধ কূপমণ্ডুকতা থেকে, কুসংস্কার থেকে বের হয়ে এসে একটি আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক জীবনযাপনে যে আমরা নিজেদেরকে অভ্যস্ত করে তোলা, সেটা আমরা কি করেছি? সেটা আমরা এই রেনেসা নবজাগরণে আমরা পেয়েছি 1800 সালের পর থেকে। তো শিক্ষার্থীরা, তোমরা খুব সহজ একটা বিষয়, তোমরা মাস্টার্সের স্টুডেন্ট, তোমরা এই জিনিসগুলো বোঝার কোনো কিছু নাই। আমরা আবার আমি মনে করে দিয়েছি, থার্ড ইয়ারের ক্লাসগুলো তোমরা দেখবে। আর আমি তোমাদেরকে রাজা রামমোহন রায় পড়াচ্ছিলাম। দেখো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের যে 20টি জরিপ হয়েছিল, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 বাঙালি, তাদের মধ্যে রাজা রামমোহন রায় হলেন 10ম স্থানে। আর প্রথম যে ছিলেন তাকে তো তোমরা জানোই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা তোমরা বলার কিছু নাই। তো আমরা সেদিন তোমাদেরকে রাজা রামমোহন রায় পড়াচ্ছিলাম। তোমরা জানো রাজা রামমোহন রায় সম্পর্কে আমি তোমাদেরকে সেদিন বলেছি, জন্ম 22শে মে 1772, মৃত্যু সেপ্টেম্বর 23, 1873। এগুলো তোমরা জানো। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, বাংলা নবজাগরণের প্রতিষ্ঠাতা, এইসব আমাদের সব পড়া হয়ে গেছে। তারপরে তার যে বিভিন্ন গ্রন্থগুলো, এগুলো আমি তোমাদেরকে পড়েছি। আর আমাদের টপিক ছিল হলো কি, দেখো, আমি 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 তোমাদের টপিকগুলো, আমি তোমাদেরকে রাজা রামমোহন রায়ের জীবনী পড়িয়েছি, রচনাবলী পড়িয়েছি, দর্শন চিন্তা পড়িয়েছি, ধর্মচিন্তা পড়িয়েছি, আর মানবতাবাদ পড়িয়েছি, আর সমাজ সংস্কারটা বাকি আছে। আজকে আমি তোমাদেরকে সমাজ সংস্কার পড়াবো, কারণ সমাজ সংস্কারটা হলো রাজা রামমোহন রায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা একটু দেখো। রাজা রামমোহন রায় মনে করতেন সমাজ একটি জীবন্ত সত্তা, কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থা
তাকে নিদারুণভাবে মর্মাহত করে। সমস্ত সমাজ ব্যবস্থা অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞানতা ও অন্ধকারে নিমজ্জিত। সমগ্র দেশ, জাতীয় সমাজ চলছে অজ্ঞ, লোভী, বিদ্যাহীন ও চরিত্রহীন ব্রাহ্মণদের অনুশাসনে। তিনি আরও অনুভব করলেন যে সমাজ দেখে এর কি বিষময় ফলই না দেখা দিয়েছে। মানুষ স্বাধীন চিন্তা পর্যন্ত হারিয়ে ফেলেছে। সমাজের নৈতিক জীবন হয়েছে কলুষিত। হিন্দু নারীর জীবন হয়েছে অসহায়। জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, বাধ্যতামূলক বৈধব্য, সর্বোপরি সতীদাহর মতো নিষ্ঠুর প্রথাগুলো সমাজে ভাঙন এনে দিয়েছে। সমাজে নীতিবোধ ও মূল্যবোধ নেই বললেই চলে। সমাজে কোথাও চিত্তের নির্মলতা নেই, চরিত্রের প্রতি পবিত্রতা নেই। তৎকালীন সমাজের ভয়াবহ বিপর্যস্ত অবস্থা দেখে মানবপ্রেমিক রামমোহনের হৃদয়ে বাড়ি বসিত হলো। তিনি এ দুঃসহ শোচনীয় অবস্থা থেকে সমাজের মানুষকে মুক্তি দেবার লক্ষ্যে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করলেন। তার সব থেকে যে জিনিসটা মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখো, তিনি কোন 5টি জিনিসের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন দেখো। প্রথমে সতীদাহ প্রথা, তোমরা জানো, বহু বিবাহ, বর্ণভেদ প্রথা, নারী পুরুষের সমানাধিকার, নারীরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, বিশেষ সম্পত্তিতে নারীদের উত্তরাধিকার দাবি, এবং পাশ্চাত্যে তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্যের শিক্ষা দ্বারাই ভারতীয়দের উন্নতি সম্ভব হবে। আমি তোমাদেরকে বলি প্রথমে কি বলেছে, সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায়ের চিরস্মরণীয় পদক্ষেপ হলো সতীদাহ প্রথার অবসান ঘটানো। তৎকালীন বাংলার গভর্নর লর্ড বেন্টিং এর সহায়তায় তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। কি হতো, তৎকালে হিন্দু সমাজের মৃত স্বামীর জ্বলন্ত চিতায় বিধবাদের পুড়ে মরতে হতো। মৃত স্বামীর জ্বলন্ত চিতায় বিধবাদের সহমরণকে সতীদাহ বলা হতো। এটা করা হতো যে দেখা যেত কি তৎকালীন সমাজে একজন এটা কিন্তু শুধুমাত্রই লোকাচার, কোনো শাস্ত্রীয় বিধি না। মনে করা হতো কোনো বৃদ্ধ লোক মারা যাচ্ছে, তখনও যদি কোনো 8-9 বছরের মেয়েকে তার সাথে বিয়ে দেওয়া হয় তাহলে বোধহয় ওই বংশটা উদ্ধার পেয়ে যায়, এটা মনে করা হতো। এই জন্য করতো কি, কোনো বাবা মা হয়তো পণের অভাবে বিয়ে দিতে পারতো না, তখন মনে করতো কি আচ্ছা লোকটা মারা যাচ্ছে, তারপরেও এমনও হয়েছে যে লোকটা মারা যাচ্ছে তুলসী তলায় নিয়ে গিয়েছে। আমাদের হিন্দু ধর্মে জিনিসটা আছে কি যে কেউ যখন মারা যায় মনে করে যে সে মারা যাচ্ছে, তখন তাকে কি করা হয়, তুলসী বেদির সামনে নিয়ে যায়, যে তুলসী গাছকে মনে করা হয় যে পবিত্র একটি গাছ, নিয়ে যায়। তখনও ওই মেয়েটাকে ধরে এনে 8-9 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়। সে বিধবা হয়ে যাক কিন্তু তার কুলটা ধ্বংস হয়, কুলটা রক্ষা পায়। তো কি করতো, মৃত স্বামী জ্বলন্ত চিতায় বিধবাদের সহমরণকে করা হয়। তখন তারা আত্মীয় স্বজনরা মনে করতো কি যদি এই মহিলাটা এই মেয়েটা বেঁচে থাকে তাহলে হয়তো তার সম্পত্তিতে ভাগ দিতে হবে। বিভিন্ন ধরনের 8-9 বছরের মেয়েকে কি দরকার এই মেয়েকে বেঁচে থাকার। এটা হলো শুধু মাত্রই একটি লোকাচার, এবং এটি একটি মানুষের বিকৃত, এই উপমহাদেশের মানুষের বিকৃত মন মানসিকতার পরিচয়। এরই প্রেক্ষিতে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করার চেষ্টা করেছেন। বহুবিবাহ, বর্ণভেদ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় তীব্র আন্দোলন চালিয়ে যান। কি করতো, কোনো পুরুষ যদি স্ত্রী মারা যেত বা স্ত্রী থাকা অবস্থাও সে বহু বিবাহ করতে পারতো। কারণ কি, কারণ সে পণ নিয়ে আসতো। তারপরে তার মেয়ের বাবা মনে করতো যে আমি যদি পণ কিছু কম টাকা পণ দিয়ে বিয়ে দিয়ে দিই তাহলে তো আমার কুল রক্ষা পাবে। তখন কি করতো, বহু বিবাহ ছিল। আর বর্ণভেদ প্রথা, যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র তাদের কি করতো, ব্রাহ্মণরা কখনো শূদ্রের হাতে কখনো পানি স্পর্শ করতো না, খেত না, বা তাদেরকে তাদের ঘরে রান্নাঘরে ঢুকতে দিত না। মুসলিম তো থাক দূরের কথা, ওদের কথা তো আমি বাদই দিলাম। হিন্দুদের মধ্যেই বর্ণভেদ প্রথা ছিল, 4টি বর্ণভেদ প্রথা ছিল। রামমোহন রায় এর তীব্র। তারপরে নারী পুরুষের সমান অধিকার। তিনি বলেছেন যে সমাজে নারী এবং পুরুষ সমান অধিকার পাবে। একজন নারী যে অধিকার পাবে পুরুষ সেই অধিকার পাবে। সেটা বহু যুগ পরে তোমরা জানো সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সেটা চেয়েছিলেন। নারীরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে তার জন্য বিশেষ সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের দাবি প্রতিষ্ঠিত করার ব্যাপারেও রামমোহন রায়ের চেষ্টা ছিল, কিন্তু সেটা চেষ্টা ত্রুটি ছিল না। যদিও নারী শিক্ষা বিস্তারে তার আগ্রহের অভাব কিছুটা বিষয় সৃষ্টি করে, কিন্তু তিনি নারী শিক্ষা বিস্তার কিভাবে তিনি করবেন, নারীদেরকে তিনি ঘরের বাহিরেই তো আনতে পারতেন না। তো নারী শিক্ষার ব্যাপারে যে তার আগ্রহের অভাব ছিল সেটা আমরা বলতে পারি না, সেই জিনিসটাকে আমি কখনো মেনে নিতে পারি না। তারপরে দেখো, রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন যে পাশ্চাত্য শিক্ষার দ্বারাই ভারতীয়দের উন্নতি সম্ভব। যে ইউরোপে মেয়েরা পড়াশোনা করছে এবং
যারা বিদেশে তৎকালীন বিলেতে যারা যাচ্ছে, ইউরোপের আদলে তাদের চলাফেরা, যেটা ঠাকুর পরিবারের রাজা দেবেন্দ্রনাথ ঠাকুরের, রাজা প্রিন্স দ্বারকনাথ ঠাকুর যে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা, তার ছেলের বউরা বিদেশে যেত এবং বিদেশে যেয়ে তারা ওভাবে তারা চলার চেষ্টা করত, এবং তিনি সেটা বলেছেন যে পাশ্চাত্য শিক্ষা দ্বারাই ভারতীয়দের উন্নতি সম্ভব। তাই যাতে ভারতের রসায়ন শাস্ত্র, শরীরবিদ্যা, চিকিৎসা শাস্ত্র প্রভৃতি শিক্ষার ব্যবস্থা করা হয়, তার জন্য তিনি লর্ড আমহার্স্টকে পত্র লিখেছিলেন, কিন্তু তার দাবি উপেক্ষিত হয়, সরকার কর্তৃক প্রত্যাখ্যিত হয়। দূরদর্শী রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, ভূকৈলাসের নারায়ণ ঘোষাল ও মহাপ্রাণ ডেভিড হয়ারের সহযোগিতায় কি হয়, পরবর্তীতে হিন্দু কলেজ, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত, ভাঙা ভবন। আমার সৌভাগ্য হয়েছিল প্রেসিডেন্সি কলেজ দেখার, হিন্দু কলেজ দেখার। আমি যখন কলকাতায় গিয়েছিলাম আমি দেখেছিলাম, আমি খুব সৌভাগ্য মনে করেছিলাম। কফি হাউসে গিয়েছিলাম। আচ্ছা, 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন অনুযায়ী যে 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়, তার পেছনেও রাজা রামমোহন রায়ের ভূমিকা অপরিসীম ছিল। আর 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট বা স্কটিশ চার্চ কলেজ ব্যাপারে সাহায্য করেছিলেন। আমি একটা টিভিতে তো বিভিন্ন সিরিয়াল হয়, তো আমি একটা সিরিয়ালে, আমি দেখি না সাধারণত বাংলা সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়ালগুলো, তো একটা সিরিয়ালে স্টার করছিল, মানে একটা মেয়ে, ইতিহাসের প্রথম ডাক্তার ছিলেন কাদম্বিনী দেবী, তো ওখানে স্টার করছেন, মানে উনি যখন ডাক্তারি শিখতে গেলেন, কলেজে গেলেন, সব ছেলেরা সবাই ওনাকে নিয়ে খুব হাসাহাসি করছিলেন। তো ওই মহিলাকে কাদম্বিনী যে ওনাকে বলছে যে কি হাড়ি খুন্তি চামচ এগুলাই তো করবে, এখানে কেন পড়তে আসছো? তখন বলতো যে যাতে আপনাদের মেয়েরা চিকিৎসা পায়, আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের বউরা যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তাই আমি ডাক্তারি বিদ্যা শিখতে এসেছি, এই কথাটা বলেছিল। তো ওই কথাটা আমার খুব মনে ধরেছিল, তাই আমি তোমাদেরকে বললাম। তারপর দেখো, সতীদাহ প্রথা শুরু পৌরাণিক আদর্শ, যে কিভাবে শুরু হয়েছিল। এখানে একটা ছবি আছে, ছবিটা একটু দেখো তোমরা, যে হাত পা বেঁধে কি করতো, কোনো স্বামী মারা গেলে ওকে করতো কি, কোনো মেয়ে কি, কোনো ছেলে মেয়ে কি চায় যে ইচ্ছা করে সহমরণে যাবে, পুড়ে মরবে, তখন তাকে করতো কি, হাত পা ধরে বেঁধে মেরে দিয়ে। যে হিন্দু ধর্মের এত মানে গ্লানিকর বিষয় ছিল। গুপ্ত সাম্রাজ্যের পূর্ব হতে এই প্রথার প্রচলন সম্পর্কে ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়। গ্রিক জেনারেল ইউমেনেস এর এক ভারতীয় সৈন্যের মৃত্যুতে তার 2 স্ত্রী শতপ্রণোদিত হয়ে সমরণে যায়। এই ঘটনা ঘটে খ্রিস্টপূর্বাব্দ 1316 সালে। মূলত শতপ্রণোদিত হয়েই পতির মৃত্যুতে স্ত্রী অগ্নিতে আত্মাহুতি দিত। পৌরাণিক কাহিনীতে ও আত্মাহুতি শোকের বহিঃপ্রকাশ হিসাবে দেখা যায়। তোমরা হয়তো মহাভারতের নাম শুনেছ। মহাভারত বলে একটি হিন্দু বলা হয় যে বিশ্বের বেশ কয়েকটি মহাকাব্যের মধ্যে মহাভারত একটি। তো মহাভারতে আমি এখানে দেখেছি যে ছিল, রাজা বিচিত্রবীর্যের 2 ছেলে ছিল, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব। তো এই পাণ্ডবের স্ত্রীর নাম ছিল মাদ্রী। এই মাদ্রীও কিন্তু সহমরণ করেছিল। তো পৌরাণিক কাহিনীতেই কিন্তু এই জিনিসটা ছিল, কিন্তু এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, এটা জাস্ট মাত্র লোকাচার মাত্র। তারপরে এই তো এভাবে মানে তোমরা বুঝতে পেরেছো যে সতীদাহ প্রথাটা কেন করেছিল, যে যাতে সম্পত্তিতে তাদের কোনো ভাগ দেওয়া না হয়। আর আরেকটা জিনিস তাদের যুক্তি ছিল আর কি, ব্রাহ্মণ্য সমাজ বা তখন তো পুরুষ প্রথাটা খুব বেশি ছিল, যে কোনো মেয়ে যদি 8-9 বছরে বিয়ে হয়ে যায়, তার স্বামী যদি মারা যায়, তারপরে সে যখন 12-13 বছর হবে তখন সে হয়তো বিভিন্ন ব্যভিচারী হয়ে যাবে। তো সমাজে যাতে ব্যভিচারী না হয়, সমাজ যাতে কলুষিত না হয়, এই জন্য তাদের একটা ট্রিক্স ছিল যে মেয়েটাকে মেরে ফেলো, তাহলে আর সমাজে কোনো ব্যভিচার হবে না। কারণ স্বাভাবিকভাবে 8-9 বছরের একটা মেয়ে সে কি বুঝবে, সংসারে কি বুঝবে? যখন তার 14 বছর বয়স, 15 বছর বয়স হবে, বয়ঃসন্ধি হবে, তখন তার হয়তো কাউকে ভালো লাগবে, তখন সে হয়তো কাউকে বিয়ে করতে চাইবে, কাউকে তার ভালো লাগতে পারে, কিন্তু সেটা করা যাবে না। ছেলেদের বেলায় করা যাবে, কারণ ছেলেরা বহু বিবাহ করতে পারবে, কিন্তু কোনো মেয়ে বহু বিবাহ করতে পারবে না। তাদেরকে সারা জীবনে কি করতে হবে, তাদেরকে যদি দেখতে সুন্দর না লাগে, এই জন্য যাদের স্বামী মারা যেত তাদেরকে কি করতো, চুল কেটে ফেলতো। চুল কেটে তাদেরকে যেন বিশ্রী লাগে, তাদেরকে যেন সারাক্ষণ নিরামিষ খেতে দেওয়া হতো,
যাতে তাদের শরীর কোনো উত্তেজিত না হয়, বিভিন্ন ধরনের কথা তোমাদেরকে বলে শেষ করা যাবে না। মূলত এই জিনিসগুলোর কারণেই সতীদাহ প্রথা শুরু হয়েছিল এবং পৌরাণিক আদর্শ থেকে। আচ্ছা, এখন গেল তোমরা বুঝলে সতীদাহ প্রথা শুরু পৌরাণিক আদর্শ। এখন দেখো সতীদাহ প্রথা রোধ আন্দোলনটা তিনি কিভাবে শুরু করেছিলেন। শুরুতে ইংরেজ শাসকরা এই প্রথা বিলুপ্তির জন্য, ইংরেজরা এসে অ্যাস্টনিশড যে এই ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটে, এই প্রথা বিলুপ্তির জন্য খুব বেশি আগ্রহী ছিল না। কারণ তারা লর্ড কর্নওয়ালি সতীদাহ প্রথা নিয়ে বলে হিন্দু শাস্ত্রের বিরুদ্ধাচরণ করে জর্দার্য এটা বন্ধ করা সমীচীন হবে না। তারা কি ভেবেছিলেন যে আমরা তো এই দেশে এসেছি, এই দেশে টাকায় 8 মণ চাল পাওয়া যায়, এত ধন সম্পত্তি, বাংলার ঐশ্বর্য, বাংলার এত কিছু, এ তো সোনার দেশ, এই বাংলা ছিল সোনার দেশ। আজকে 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, আমেরিকা পৃথিবী আবিষ্কার করেছে, এরও 2000 বছর আগ থেকে এই বাংলা আবিষ্কার হয়েছে। এই বাংলা থেকে যত কিছু নিয়ে যাওয়া যায়, ব্রিটিশ সাম্রাজ্য, পর্তুগিজ, তুর্কি, যত নিয়ে যায় তত ভালো। তাদের চিন্তা ছিল যে এই বাংলা থেকে কি করে আমরা আমাদের কিছু জিনিসপত্র, মানে ভালো ভালো জিনিসপত্রগুলো আমরা নিয়ে যেতে পারি। তখন তাদের মাথায় ছিল না যে এই দেশে শিক্ষা হইলো কি হইলো না, সতীদাহ প্রথা হলো বন্ধ হলো কি হলো না, এটা তো হিন্দুদের ব্যাপার, ওদের ধর্ম নিয়ে আমরা কেন কথা বলবো, ওদের কাছ থেকে আমরা আমাদের যেগুলো লাভ সেগুলো আমরা আদায় করব। সতীদাহর মতো নৃশংস রানী হত্যাকাণ্ড রামমোহন বাল্যকালে নিজের চোখের সামনেই দেখেন। ফলে এমন নিষ্ঠুর ধর্মীয় প্রথা তার হৃদয়ে গভীর স্রোতের ক্ষতের সৃষ্টি করে। বিধবা নারীকে ভাঙ, চরল, ধুতরা খাইয়ে জ্ঞান শূন্য করে চিতায় তোলা হতো। কারণ কোনো সুস্থ মস্তিষ্কর মানুষ কি কখনো চাইবে যে চিতায় যে আগুনে পুড়ে মরতে? তখন তাকে করতো কি, বিভিন্ন রকম ভাবে অ্যাবনর্মাল করে চিতায় তোলা হতো। আর নারীর আর্তনাদ যাতে কেউ শুনতে না পায় তার জন্য তারা কি করতো, ঢোল কাশি ইচ্ছা মতো বাজাতো যাতে কেউ শুনতে না পায়। একবার কাশিমবাজার কুঠির সামনে রামচাঁদ পণ্ডিত নামের এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের 18 বছরের বিধবা স্ত্রীকে সহমরণ দেওয়া হয়। তখন ফ্রান্সিস রাসেল ছিলেন কুঠির অধ্যক্ষ। যুবতী বিধবা স্ত্রীকে জোর করে চিতায় ওঠানোর সময় সেখানে উপস্থিত ছিলেন পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ সেনানায়ক হলেল এবং তার স্ত্রী। আচ্ছা, এই হলো সতীদাহ প্রথা রোধ আন্দোলন, কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। তারপরে তোমরা দেখো যে সহমরণ বা সতীদাহ প্রথা অনুসারে স্ত্রীকে স্বামীর চিতায় তার জীবন্ত আত্মাহুতি দিতে হতো। হিন্দু সমাজে এরকম একটি অমানবিক ও বর্বর লোকাচার প্রচলিত ছিল বহুদিন। এ প্রথার পক্ষে অনেক ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করেন, কিন্তু এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা ছিল না। এটা ছিল সম্পূর্ণ লোকাচার। স্ত্রী স্বামীর সঙ্গে মৃত্যু সহযাত্রী হলে 3.5 কোটি বছর একসাথে স্বর্গে বসবাস করত, এই ধরনের বিষয় ছিল। যার ফলে স্বামীর মৃত্যু হলে স্ত্রী সহগমন না করে বিধবা অবস্থায় থাকলে ব্যভিচারের সম্ভাবনা থাকে, কিন্তু সহমরণ হলে এই আশঙ্কা থাকে না। জাতি কুটুম্ব কি করে, সকলে নিঃসঙ্গ হয়ে থাকে। সারা ভারতে নারীদের অবস্থা ছিল এরূপ শোচনীয় ও মর্মান্তিক। পারিবারিক জীবনে বা সমাজ জীবনে কোথাও নারীদের স্বতন্ত্র সত্তার স্বীকৃতি ছিল না। এভাবে অযত্ন, অবহেলায়, অনাচারে হিন্দু নারীর জীবন তিলে তিলে নিঃশেষ হয়ে যেত। ঠিক আছে, এখন রাজা রামমোহন রায়ের সংস্কারের কেন্দ্রীয় প্রশ্ন কি ছিল, কিভাবে জীবন মৃত নারীর দুঃখ বিমোচন করা যায়। প্রথমে তিনি সতীদাহ প্রথার পক্ষে কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে কিনা তা তিনি অনুসরণ করলেন। এখন দেখো সতীদাহ প্রথার শর্ত। তিনি কিন্তু প্রথমেই যে এই প্রথা রোধ করবেন সেটা কিন্তু তিনি চাননি। তিনি প্রথমে বিভিন্ন শাস্ত্র পড়েছেন। তিনি বলেন, বাংলার গভর্নর লর্ড হার্নস্টমের আমলে সতীদাহ করার ক্ষেত্রে তিনি কিছু শর্তযুক্ত নিয়ম চালন করেন। সেগুলো হলো, কোনো সহগামিনার্থী বিধবাকে স্বামীর দেহের সঙ্গে ছাড়া অন্য কোনো ভাবে দগ্ধ করা যাবে না। অন্যের দ্বারা দরখাস্ত দিয়ে অনুমতি নিলে চলবে না। সতী সহমরণে সহায়তাকারী কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবে না। সহমৃতার কোনো সম্পত্তি থাকলে সরকার তা বাজেয়াপ্ত করে সরকারি সম্পদ। এগুলো কিন্তু কি হলো, ওই যে ব্রাহ্মণ সমাজ, ধর্ম, তাদের পরিবার কিন্তু তখন চিন্তা করলো, হায় আমরা যে তাদেরকে সহমরণে দিব, তাহলে তো আমি তাদের কোনো সম্পত্তি পাবো না, সরকারি চাকরি পাবো না, তারপরে তাদের দরখাস্ত, তাদের অনুমতি লাগবে। এগুলো হলো সতীদাহ প্রথার শর্ত। এই যে বাংলার গভর্নর লর্ড হার্নস্টাম এর আমলে তিনি কিছু শর্ত দিয়ে দিলেন। এই শর্তগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শর্তগুলোও কিন্তু সতীদাহ প্রথায় বেশ কিছু তোমার কি হয়েছিল, এগুলো রোধ করতে সহায়তা করেছিল।
তারপর দেখো সতীদাহ রথ কিভাবে হলো, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনগুলো তোমরা একটু দেখো। লর্ড উইলিয়াম বেন্টিং পূর্বেই রামমোহন ও তার দলের সমর্থন লাভ করলেন। এবার তিনি সতীদাহ প্রথা চিরতরে বন্ধ করার আগে তার অধীনে থাকা সেনাপতিদের মনোভাব জানতে চাইলেন, কারণ এমন প্রথা বন্ধ করার জন্য তলোয়ারের উপরও নির্ভর করতে হবে। 49 জন সেনাপতি অভিমত প্রকাশ করলেন যে সতীদাহ প্রথা বন্ধ হলে সেনাদলের মধ্যে কোনো রকম চাঞ্চল্য উপস্থিত হবে না। তাদের মধ্যে 24 জন অবিলম্বে সতীদাহ প্রথা বন্ধের পক্ষে মত প্রকাশ করলেন। মাত্র 5 জন কোনো পরিবর্তন করলেন না। তারপরে দেখো বিভিন্ন চাঁদা উঠানো হলো, বিভিন্ন ধরনের মতামত গঠন করা হলো, মিটিং হলো, মিছিল হলো, বিভিন্ন ধরনের হলো। এগুলো হলো সবগুলো হলো ফালতু। আমি এগুলাকে কোনো মানে এগুলাকে কোনো কিছু মনে করি না। তবে এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো রামমোহনের বিলেত, তারপরে তিনি কিন্তু একসময় বিলেত দেন। রামমোহনের বিলেত যাওয়ার একমাত্র কারণ পার্লামেন্টে যাতে এই রদ না করা হয় সেই চেষ্টা করা। 1833 সালে বিল পাশ হলো, ধর্মসভার আপিল অগ্রাহ্য হলো, বাংলার বুক হতে মর্মভীতি করুণ আর্তনাদ চিরদিনের জন্য অতল গর্ভে বিলীন হয়ে গেল। তাহলে বলো আমরা এই যে সতীদাহ প্রথা রদে অবশ্যই রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল এবং উইলিয়াম লর্ড বেন্টিংয়ের ভূমিকা ছিল। তোমাদেরকে গত ক্লাসও মনে বলেছি, আমার ঠিক মনে নাই, ওই যে আমাদের মতিউর রহমান স্যার বলেছিলেন যে তোমরা কৃষ্ণ পূজা বাদ দিয়ে ওই রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের পূজা করো। আসলেই তারা পূজনীয়, প্রত্যেক ব্যক্তির তাদেরকে পূজা করা উচিত। অত হিন্দু মেয়েদের জীবনে তারা যে স্বস্তি এনে দিয়েছিলেন, হিন্দু মেয়েদেরকে তারা যে জীবন দান করেছিলেন, সেই জিনিসগুলোর জন্য তাদেরকে আজীবন মনে করা উচিত। তারপরে দেখো এটা গেল সতীদাহ প্রথারোধ। তার মানে কি, তার সংস্কার আন্দোলন অনেক বড় একটা বিষয়। সংস্কার আন্দোলন করতে যেয়ে তিনি প্রথমে কি করলেন, সতীদাহ প্রথা রদ করলেন এবং তিনি শাস্ত্রীয় বিষয়গুলো পড়ে দেখলেন যে শাস্ত্রে এগুলো কোনো কিছু নেই, সব হলো তোমার লোকাচার। তারপরে দেখো কি করলেন, বহু বিবাহ রোধ এবং নারীর সম্পত্তি লাভের জন্য সংগ্রাম। পূর্বে উল্লেখ করেছি রামমোহন নারীদের সবসময় সম্মানের চোখে দেখতেন, বহু বিবাহকে নারীর কলঙ্ক হিসেবে তিনি দেখতেন। তাই তিনি ভারতীয় নারীদের রক্ষার জন্য শুধু সতীদাহ প্রথা রদ করেননি, নারীদের সম্মান রক্ষার জন্য বহু বিবাহের বিরুদ্ধেও সংগ্রাম করেন। বহু বিবাহ বন্ধের জন্য তিনি রাজবিধির প্রয়োজনীয়তা অনুভব করলেন। কি কেন করতো জানো, ব্রাহ্মণ এবং কায়স্থ সমাজে বহু বিবাহটা রোধ হতো। যে তারা করতো কি, পণ প্রথা ছিল তখন। কোনো মেয়েকে যদি বিয়ে দেওয়া হতো, মেয়ের সাথে বাবাকে পণ প্রথাও পণও দিতে হতো। কারণ হিন্দু আইনে আগে ছিল, এখন কিছুটা পরিবর্তন হয়েছে, যে মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়েদেরকে সোনা দানা যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে আর মেয়েদেরকে আর সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকে না। তখন ব্রাহ্মণরা কায়স্থরা তারা মনে করতো কি যে যদি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, তার সম্পত্তিও পেলাম, সোনা দানাও পেলাম, সব কিছুও পেলাম, একটা বউও পেলাম, সব কিছুই পেলাম। মানে আমি আজকের ক্লাসটা হলো সমস্ত মেয়েদের পক্ষে, তো ছেলেরা আমার উপর খেপে যেও না। তোমরা হয়তো আমার ক্লাসে থাকলে অনেক ধরনের প্রশ্ন করতে, এগুলা কিন্তু সব সত্য ঘটনা এবং সব কিছু কিন্তু এখানে কোনো মিথ্যা কিছু না। সমাজে নারীরা আরো বেশি অসহায় ছিল সম্পত্তির অধিকার। তারা কি করতো, বাবার সম্পত্তি তো পেতই না, আর স্বামীর সম্পত্তি কি পাবে, স্বামীর তো সবকিছুই, স্বামীর আবার কি পাবে। রামমোহন নারীর সম্পত্তি লাভের জন্য আন্দোলন শুরু করেন। তিনি শাস্ত্র ঘেঁটে বলেন যে প্রাচীন ঋষিগণ ব্যবস্থা করেছিলেন যে মৃত স্বামীর সম্পত্তিতে পুত্রের সাথে স্ত্রীও সমান অধিকার, একাধিক পত্নী থাকলেও তারা সবাই সম্পত্তির অধিকার হবে। সম্পত্তির অধিকারহীন বিধবা নারীর জীবনকে তিনি মৃত্যুর চেয়ে আরো বেশি যন্ত্রণাদায়ক উল্লেখ করেন। কারণ একজন বিধবা নারী, তার যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে সে কি করে বেঁচে থাকবে। যদি নিহত স্ত্রীর জন্য সম্পত্তির অধিকার থাকে তাহলে পুরুষ বহু বিবাহ ইচ্ছাটা অনেকখানি হ্রাস হতো। হিন্দু নারীদের জ্বলন্ত চিতা থেকে উদ্ধার, বহু বিবাহ থেকে মুক্তি, সম্পত্তি লাভের জন্য রামমোহন যে সংগ্রাম করেছেন তার জন্য হিন্দু সমাজের নারীরা রামমোহনের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। তার মানে কি ছিল, জ্বলন্ত চিতা থেকে উদ্ধার, বহু বিবাহ থেকে মুক্তি, সম্পত্তি লাভের জন্য রাজা রামমোহন রায়ের
বিশেষ অবদান। তারপরে বেদান্ত চন্দ্রিকার প্রতিবাদে রামমোহন কি করেছেন, তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন, তিনি এক ঈশ্বরই বিশ্বাস করতেন, তিনি মনে করতেন যে এক ঈশ্বর বিশ্বাস করতে গিয়ে ব্রাহ্ম সমাজ এসেছে। সেই ব্রাহ্ম সমাজে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, তারা সবাই এটাতে তারা করেছিলেন। তারপরে কি কি আসলো, সতীদাহ প্রথা আসলো, বহু বিবাহ রোধ আসলো, তারপরে সম্পত্তিতে নারী অধিকার আসলো, তারপরে শিক্ষা। আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে শিক্ষায় হয়তো তার কোনো ইয়ে ছিল না, শিক্ষাতেও তার ইয়ে ছিল। স্বদেশ ও স্বদেশবাসীর প্রতি রাজা রামমোহন রায়ের প্রীতি ও শ্রদ্ধা ছিল সুগভীর এবং দেশবাসীর সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক পুনরুজ্জীবনের জন্য তিনি সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে গেছেন। ভারতীয় সমাজের দুরবস্থা সমকালীন দুর্নীতি তাকে ব্যথিত করেছিল। যে সে সময়ে সমাজে জাতপাতের বিচার ছিল প্রবল, ধর্ম ছিল কুসংস্কারে ভরা, ধর্মের নামে অশিক্ষিত দুর্নীতি, পুরোহিত শ্রেণীর আধিপত্য ছিল বিশাল। তোমার শিক্ষা সংস্কৃতি সম্পর্কে মেয়েদেরকে কোনো ধরনের শিক্ষায় মানে আগ্রহী করা হতো না, যে তারা ঘর সংসার করবে, পুরুষরা বাইরে কাজ করবে, পড়াশোনা করবে, সম্পত্তি তাদের কুক্ষিগত রাখবে। সোজা কথায় পুরো নারী সমাজকে কুক্ষিগত করাই ছিল তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের একমাত্র উদ্দেশ্য, যার ফলে তিনি শিক্ষা সংস্কারে এসেছিলেন এবং প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার ফলে তার চরিত্রে বহুত্বের এক বিরাট সমন্বয় ঘটেছিল বলে তাকে প্রাচ্য পাশ্চাত্যের এক পূর্ণ সমন্বয়ের প্রতীক বলে অভিহিত করা যায়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনেক কিছু বললাম, বিবিধ সংস্কারও কিছু জিনিস আছে, বিবিধ সংস্কারগুলো আমি তোমরা একটু দেখো। বাংলা গদ্য সাহিত্যও রাজা রামমোহন রায়ের অবদান ছিল। তারপরে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তারপরে তিনি 1833 খ্রিস্টাব্দে কোম্পানি সনদ প্রাপ্তির সময় রাজা রামমোহন রায় বিলাতের পার্লামেন্টে যে প্রতিবেদন পাঠান তা তার প্রগতিশীল অর্থনৈতিক চিন্তার পরিচায়ক। তিনি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে শোষিত কৃষক কুলের সপক্ষে বক্তৃতা করেছিলেন, ভারতীয়দের অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তি গ্রহণ করেছিলেন এবং স্বাধীনতা ও মানবতার মহত্ব প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। শিক্ষার্থীরা, তো মোটামুটি তোমরা সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কার, সতীদাহ প্রথা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো রাজা রামমোহন রায়ের। আমি তোমাদেরকে দুটো ক্লাস নিয়ে ফেললাম রাজা রামমোহন রায়। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আবার অন্য কোনো সমাজ সংস্কার নিয়ে চলে আসব। আর এটা কিন্তু বাস্তব চিত্র ছিল। তোমরা হয়তো অনেকেই আমাকে ক্লাসে আমি বলবা যে হিন্দু সমাজে এরকম ছিল, আসলে এটা ছিল, মানে যার ফলে কিন্তু দলিত হিন্দু সমাজ, তোমরা জানো যে আজকের বৌদ্ধ সমাজের বৌদ্ধ ধর্ম কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু হিন্দু ছিলেন, সিদ্ধার্থ নাম ছিল। তো ওই জিনিসগুলো শুধুমাত্র এই মানে গুলোর এই বিশেষ এই অরাজকতার জন্যই কিন্তু আজকে ধর্মান্তরিত হয়েছে, হিন্দু সমাজ থেকে বিভিন্ন হয়েছে। তো আমরা এই যে প্রাতঃস্মরণীয় যারা আছেন তাদের কথা আমরা সারা জীবন মনে রাখবো, তারা আমাদের কাছে সারা জীবন পূজনীয় হয়ে থাকবে। বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, সমগ্র পৃথিবীর বাঙালির মানুষ আছে, সবাই তাদের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো। তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে, সবাই খুব ভালো থাকবে। আর এই সংকটকালীন অবস্থা খুব তাড়াতাড়ি কেটে যাক, আমরা আশা করি। আমরা আমাদের কলেজে ফিরে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো, আমার জন্য দোয়া করো। আর আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।